গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ মিউজিয়াম। আজকে সেই সূত্র ধরেই আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়ামের বা সংগ্রহশালার শ্রেণীবিভাগ। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম রিপোর্ট অনুসারে প্রায় 202টি দেশে মোটামুটি ভাবে 55,000 মিউজিয়াম রয়েছে। এর মধ্যে ভারতেই রয়েছে বেশ কয়েকশো। অনেক মিউজিয়াম আছে যেগুলো আবার নথিবদ্ধ নয়। উল্লেখ্য যে এই মিউজিয়াম গুলো কিন্তু একই রকমের নয়, এগুলো বৈচিত্র্যে পরিপূর্ণ। এই যে বৈচিত্র্যময় মিউজিয়ামগুলি, এগুলোকে শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখা যাবে বিভিন্ন ভিত্তি ধরে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো আমরা সবার প্রথমে জেনে নেব যে কি কি ভিত্তি ধরে শ্রেণীবিভাগ গুলো করা হয় এবং প্রত্যেকটা ভিত্তিতে তাদের যে সাব পয়েন্ট গুলো অর্থাৎ ভাগগুলো, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো মিউজিয়াম শ্রেণীবিভাগের মূলত 5টা ভিত্তি অর্থাৎ 5 ভাবে মিউজিয়ামকে শ্রেণীবিভক্ত করা হয়। প্রথম হচ্ছে যে মিউজিয়ামে সংগৃহীত বস্তু আদির উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগ। দ্বিতীয়, মিউজিয়ামের প্রশাসনিক নিয়ন্ত্রণ কার উপর রয়েছে, অর্থাৎ মিউজিয়ামের প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগ। তৃতীয়ত, মিউজিয়ামের অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। মিউজিয়ামে আগত দর্শনার্থীদের উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগ করা হয়, এটা হচ্ছে চতুর্থ ভিত্তি। আর পঞ্চম ভিত্তি হচ্ছে মিউজিয়ামের প্রদর্শন পদ্ধতির উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগ। এই মোট 5টি ভিত্তি ধরে মিউজিয়ামকে শ্রেণীবিভাগ করা হচ্ছে। সবার শুরুতেই আমরা দেখে নেব যে মিউজিয়ামে সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগ। এখানে উল্লেখ করতে হয় যে বিভিন্ন মিউজিয়ামে বিভিন্ন ধরনের বস্তু সংগৃহীত হয়, সংরক্ষিত হয় এবং সেগুলো প্রদর্শিত হয়। আর তার উপর ভিত্তি করে এই যে মিউজিয়ামগুলি, এই মিউজিয়ামের প্রকারও কিন্তু অনেক রকমের। এক এক করে আমরা দেখে নিই। সবার শুরুতে হচ্ছে সাধারণ বা বহুমুখী মিউজিয়াম, এটা 1 নাম্বার। সাধারণত প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, শৈল্পিক, তারপর নৃতাত্ত্বিক, ভৌগোলিক বিভিন্ন বিষয় একসাথে যে সকল মিউজিয়ামে সংগ্রহ করা হয়, সংরক্ষিত করা হয় এবং ডিসপ্লে করা হয়, তাকে বলা হচ্ছে সাধারণ মিউজিয়াম বা বহুমুখী মিউজিয়াম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলকাতার জাতীয় জাদুঘর। দ্বিতীয়, আর্ট মিউজিয়াম বা চিত্রশালা মিউজিয়াম, সেটা আমরা আর্ট গ্যালারিও বলতে পারি। এখানে মূলত চিত্রশিল্পের বিষয়বস্তুগুলি নির্দিষ্ট কতগুলি গ্যালারিতে প্রদর্শিত হয়। উদাহরণ হিসেবে আমরা ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, নিউ দিল্লির কথা বলতে পারি। এরপরে 3 নম্বরে আসছে আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, অর্থাৎ এখানে চিত্রশিল্পের বিষয়গুলো তো রাখা হচ্ছেই, পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের বিষয়ও কিন্তু রাখা হচ্ছে। এর জন্য একে বলা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গুরু সদয় মিউজিয়াম, কলকাতায় যেটা অবস্থিত। এরপরে যেটা ভাগ প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত বিষয়গুলো মিউজিয়ামে যখন সংগৃহীত এবং সংরক্ষিত এবং প্রদর্শিত হচ্ছে, তখন সেই মিউজিয়ামকে আমরা বলছি প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। উদাহরণ হিসেবে সারনাথ মিউজিয়াম, সাচি মিউজিয়াম ইত্যাদি মিউজিয়ামের কথা বলা যায়। এই মিউজিয়ামকে আবার 3টি উপবিভাগে বিভক্ত করা যেতে পারে। কি কি? ভবন স্থিত মিউজিয়াম, অর্থাৎ কোন প্রত্নতাত্ত্বিক সম্ভারকে যখন কোনো গৃহে রেখে প্রদর্শন করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ভবন স্থিত মিউজিয়াম। অনেক সময় আবার এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোকে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের পাশেই ভবন তৈরি করে সেখানে প্রদর্শন করা হয়, তখন তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র মিউজিয়াম। এছাড়াও কোন রকম ভবন না করে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যা বেরিয়ে এলো, সেই পুরো বিষয়টিকে মুক্ত আকাশের বাতাসের মধ্যে মুক্তভাবে সংরক্ষণ দেওয়া হচ্ছে এবং জনসাধারণের জন্য সেটা প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এরকম মিউজিয়ামকে বলা হয় মুক্তাঙ্গন প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামের 3টে ক্ষেত্র গেল। এরপর দেখবো আমরা ঐতিহাসিক মিউজিয়াম। সহজ ভাষায় আমরা বুঝতে পারছি যে মিউজিয়ামে ইতিহাসের বিভিন্ন উপাদানগুলো সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করা হচ্ছে, তাকে আমরা বলবো ঐতিহাসিক মিউজিয়াম। অর্থাৎ ইতিহাসের সঙ্গে যুক্ত যে কোনো জিনিস
বা বস্তু সেখানে সংরক্ষিত বা প্রদর্শিত হয়। উদাহরণ হিসেবে আমরা দিল্লির ন্যাশনাল মিউজিয়ামের কথা বলতে পারি। 6 নম্বরে আমরা বলতে পারি বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম, অর্থাৎ কোন ঐতিহাসিক বা মহৎ কোনো ব্যক্তিত্বের জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন জিনিসপত্র এবং তার ঘটনাগুলিকে উপস্থাপন করা হয় যে মিউজিয়ামে, তাকে আমরা বলতে পারি বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের নামে যে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে সেটা একটা বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম। এখানে বলে রাখি, বায়োগ্রাফিক্যাল মিউজিয়ামের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পার্সোনালিয়া মিউজিয়াম, অর্থাৎ কোন ভবনের সাথে কোনো ব্যক্তিত্বের যখন প্রত্যক্ষ যোগ থাকছে এবং সেই ভবনকেই সেই ব্যক্তির সম্পর্কিত মিউজিয়ামে পরিণত করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পার্সোনালিয়া মিউজিয়াম। এরপর আমরা দেখব নৃতাত্ত্বিক মিউজিয়াম, অর্থাৎ কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা মানব গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্রাদি যে মিউজিয়ামে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় নৃতাত্ত্বিক মিউজিয়াম। যেমন নৃতাত্ত্বিক সংগ্রহশালা রয়েছে ভারতবর্ষে পোর্ট ব্লেয়ারে। এছাড়াও জিওলজিক্যাল মিউজিয়াম, জুওলজিক্যাল মিউজিয়াম, বটানিক্যাল মিউজিয়াম, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, ফরেস্ট মিউজিয়াম, এগ্রিকালচারাল মিউজিয়াম, ওয়ার অ্যান্ড পলিটিক্যাল মিউজিয়াম, ডিফেন্স মিউজিয়াম, রিলিজিয়াস মিউজিয়াম, ম্যারিটাইম মিউজিয়াম অর্থাৎ সামুদ্রিক মিউজিয়াম, মোম সংগ্রহশালা বা ওয়াক্স মিউজিয়াম, যেমন মাদাম তুসো লন্ডনে মিউজিয়াম রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মোমের কি বলবো প্রতিকৃতি তৈরি করে রাখা হয়। এরপরে আছে পুতুল মিউজিয়াম, দিল্লির ডল মিউজিয়াম যেটা, তেমনি বিভিন্ন ধরনের পুতুলকে সংগ্রহ করে রাখা হয়। এছাড়াও পরিবহন, ডাক, হস্তশিল্প, ফিল্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ক সংগ্রহশালা রয়েছে, যেখানে সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কিত জিনিসপত্রাদি সংগ্রহ, সংরক্ষণ এবং ডিসপ্লে করা হয়। এরপর সংগ্রহশালার শ্রেণী বিভাগের দ্বিতীয় ভিত্তি হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সংগ্রহশালার প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে সংগ্রহশালার প্রকারভেদ। আমাদের মনে রাখতে হবে, প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে সংগ্রহশালাকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর হচ্ছে সরকার নিয়ন্ত্রিত বা সরকারি সংগ্রহশালা, অর্থাৎ যে সকল সংগ্রহশালার নিয়ন্ত্রণের ভার সরাসরি সরকারের উপর থাকে বা বর্তায়। এই সরকারি সংগ্রহশালা আবার 3 ধরনের হতে পারে। কি কি? কেন্দ্র সরকার পরিচালিত সংগ্রহশালা, রাজ্য সরকার পরিচালিত সংগ্রহশালা এবং স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত সংগ্রহশালা। এটা পঞ্চায়েত হতে পারে কিংবা পুরসভাও হতে পারে। প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে দ্বিতীয় শ্রেণীর সংগ্রহশালা হচ্ছে ট্রাস্টি পরিচালিত সংগ্রহশালা, অর্থাৎ যে সংগ্রহশালার নিয়ন্ত্রণের ভার কোন ট্রাস্টির ওপর অর্পিত থাকে। উদাহরণ হিসেবে আমরা কলকাতার ভারতীয় জাদুঘরের কথা বলতে পারি, যেটা ট্রাস্টিদের ওপর নিয়ন্ত্রণের ভার অর্পিত রয়েছে। তৃতীয়ত হচ্ছে বাণিজ্যিক সংস্থা পরিচালিত সংগ্রহশালা, অর্থাৎ কোন সংগ্রহশালার পরিচালনার দায়িত্ব, প্রশাসনিক নিয়ন্ত্রণ যদি কোনো বাণিজ্যিক সংস্থার ওপর অর্পিত হয় তাহলে তাকে বাণিজ্যিক সংস্থা পরিচালিত সংগ্রহশালা বলা হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হেনরি ফোর্ড মিউজিয়াম, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে। এছাড়া চতুর্থ ব্যক্তিগত সংগ্রহশালা, অর্থাৎ কোনো ব্যক্তি একান্তভাবেই ব্যক্তিগত রুচির ওপর ভিত্তি করে, আগ্রহ, ইন্টারেস্টের উপর ভিত্তি করে যখন সংগ্রহশালা গড়ে তোলে তখন তাকে বলা হয় ব্যক্তিগত সংগ্রহশালা, যেমন হেমেন মজুমদার সংগ্রহশালা। পঞ্চমত রয়েছে শিক্ষা সংস্থা পরিচালিত সংগ্রহশালা, অর্থাৎ কোন সংগ্রহশালার পরিচালন ভার যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওপর অর্পিত থাকে তখন তাকে বলা হয় শিক্ষা সংস্থা পরিচালিত সংগ্রহশালা। এই শিক্ষা সংস্থা পরিচালিত সংগ্রহশালা 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালিত সংগ্রহশালা, দ্বিতীয় মহাবিদ্যালয় বা কলেজ পরিচালিত সংগ্রহশালা, আর তৃতীয় হচ্ছে বিদ্যালয় বা স্কুল পরিচালিত সংগ্রহশালা। এই 5 প্রকারের সংগ্রহশালা গেল প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে। এরপর আসছে সংগ্রহশালার অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। সংগ্রহশালার
অবস্থানের উপর ভিত্তি করে সংগ্রহশালাকে মোট 6টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে মহানগর সংগ্রহশালা, অর্থাৎ যে সংগ্রহশালার অবস্থিতি বা লোকেশন মহানগরের অভ্যন্তরে তাকে বলা হয় মহানগর সংগ্রহশালা। দ্বিতীয় হচ্ছে নগর সংগ্রহশালা, অর্থাৎ নগরের মধ্যখানে বা ভেতরে অবস্থিত সংগ্রহশালা। তৃতীয় হচ্ছে গ্রামীণ সংগ্রহশালা, অর্থাৎ গ্রামীণ পরিবেশে গ্রামীণ এলাকায় অবস্থিত সংগ্রহশালা। চতুর্থ হচ্ছে উন্মুক্ত সংগ্রহশালা, সেই সংগ্রহশালার কোনো ভবন থাকবে না, খোলা আকাশের নিচে যে সংগ্রহশালা তৈরি হচ্ছে বা সংগ্রহ হচ্ছে সেটাকে বলা হচ্ছে উন্মুক্ত সংগ্রহশালা। পঞ্চমত হচ্ছে ক্ষেত্র সংগ্রহশালা, অর্থাৎ যে সংগ্রহশালা প্রত্নক্ষেত্রের পাশেই প্রত্নবস্তুকে সংগ্রহ করে, সংরক্ষণ করে এবং প্রদর্শনের কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় ক্ষেত্র সংগ্রহশালা, যেমন সাঁচি সংগ্রহশালার কথা বলা যেতে পারে। এছাড়াও আরো এক ধরনের সংগ্রহশালা যেটা ষষ্ঠ হয়েছে, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট লোকেশনে তার অবস্থান থাকছে না, এটা হচ্ছে চলমান সংগ্রহশালা। যেমন কলকাতা এবং বোম্বাইতে রয়েছে অন হুইল মিউজিয়াম, এখানে নির্দিষ্ট একটা যানবাহন মূলত বাসের ভেতরে বস্তু আদি সাজিয়ে যে সকল অঞ্চলে মানুষ সংগ্রহশালায় পৌঁছাতে পারে না সেই সকল অঞ্চলের মানুষের কাছে সংগ্রহশালা পৌঁছে দেয়। এই ধরনের সংগ্রহশালাকে বলা হচ্ছে চলমান সংগ্রহশালা। এই যে 6 প্রকার সংগ্রহশালাকে আমরা পাবো সংগ্রহশালার অবস্থানের ভিত্তিতে। নেক্সট হচ্ছে দর্শনার্থীদের উপর ভিত্তি করে সংগ্রহশালার শ্রেণীবিভাগ। দর্শনার্থীদের উপর নির্ভর করে সংগ্রহশালা মূলত 3 ধরনের। একটা হচ্ছে সাধারণ সংগ্রহশালা, অর্থাৎ সেখানে যে কোনো ধরনের দর্শনার্থী যেতে পারে বা যায়। দ্বিতীয় ধরনের সংগ্রহশালা হচ্ছে বিশেষ সংগ্রহশালা, অর্থাৎ সেখানে হয় শিক্ষার উদ্দেশ্যে কিংবা গবেষণার উদ্দেশ্যে বিশেষ কোনো দর্শক গোষ্ঠীর জন্য বিশেষ কারণে যে সংগ্রহশালা তৈরি হয় তাকে বলা হয় বিশেষ সংগ্রহশালা। এছাড়াও তৃতীয় ধরনের দর্শনার্থীর ভিত্তিতে যে সংগ্রহশালা সেটা হচ্ছে শিশু সংগ্রহশালা, মূলত শিশুদের আনন্দ দানের জন্য এবং আনন্দের মাধ্যমে কিছু কিছু বিষয়ে শিক্ষাদানের জন্য এই ধরনের সংগ্রহশালা গড়ে ওঠে। এরপর আসছে সংগ্রহশালার প্রদর্শন পদ্ধতির উপর ভিত্তি করে সংগ্রহশালার শ্রেণীবিভাগ। প্রদর্শন পদ্ধতির উপর ভিত্তি করে সংগ্রহশালাকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়। কি কি সেগুলো? 1 নম্বর হচ্ছে প্রথাগত সংগ্রহশালা, অর্থাৎ চিরাচরিত নিয়ম অনুসারে নির্দিষ্ট একটা ভবনে বস্তু আদিকে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করে দর্শনার্থীদের বা দর্শকদের প্রদর্শন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রথাগত সংগ্রহশালা। সাধারণত এই ধরনের সংগ্রহশালাই বেশি হয়। দ্বিতীয় ধরন হচ্ছে উন্মুক্ত সংগ্রহশালা, অর্থাৎ সেখানে কোনো ভবনের মধ্যে সংগ্রহশালা তৈরি করা হয় না, সংগ্রহশালা তৈরি হয় খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচেই প্রত্নবস্তুকে বা অন্যান্য আকর্ষণীয় সব বস্তুকে সংগ্রহ করে রাখা হয় এবং খোলা আকাশের নিচেই সেগুলো প্রদর্শন করা হয়। তৃতীয় হচ্ছে ঐতিহাসিক ভবন সংগ্রহশালা, অর্থাৎ সংগ্রহশালার বস্তু আদি যখন ঐতিহাসিক কোনো ভবনের মধ্যে রেখে সেই ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট বস্তুকে সেখানে প্রদর্শন করা হয় তখন তাকে বলা হয় ঐতিহাসিক ভবন সংগ্রহশালা। চতুর্থ ধরন হচ্ছে চলমান সংগ্রহশালা, যাকে আমরা একটু আগে আলোচনা করেছি অন হুইল মিউজিয়াম, যে সংগ্রহশালা নির্দিষ্ট একটা স্থানে অবস্থিত না থেকে ভ্রাম্যমান ভাবে দর্শকদের কাছে পৌঁছে যায়। এছাড়াও নতুন ধরনের একেবারে নবরূপায়ণ বলা যেতে পারে সংগ্রহশালার যেটা 5ম ধরন, সেটা হচ্ছে ভার্চুয়াল সংগ্রহশালা, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সাহায্যে যখন কম্পিউটারের মাধ্যমে সংগ্রহশালার বস্তু আদিকে দর্শকদের সামনে প্রদর্শন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভার্চুয়াল সংগ্রহশালা। সম্প্রতি যে পৃথিবী জুড়ে করোনা মহামারীর প্রকোপে সবাই যখন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল তখন বিভিন্ন সংগ্রহশালাগুলো এই ভার্চুয়াল মাধ্যমে নিজেদের বস্তু আদি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গড়ে তুলেছে ভার্চুয়াল সংগ্রহশালা। এইভাবে আমরা সমগ্র পৃথিবী জুড়ে যে 55,000 সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহশালাগুলোকে বিভিন্ন ভিত্তি ধরে অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিভক্ত করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।